টেক্সট বুকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। অনেক দিন পর আমি আবার ভিডিও বানানো শুরু করেছি। এর মধ্যে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছিল। তো আমি এখন ধীরে ধীরে তোমাদের যে স্কুলের যে টেক্সট বইগুলো রয়েছে সেইগুলো একে একে আলোচনা করব। প্রথমে বাংলা দিয়েই শুরু করব, তারপরে হয়তো আস্তে আস্তে অন্য সাবজেক্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো আজকে খুব সংক্ষেপ একটা ইন্ট্রোডাকশন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, এরপরে লং ভিডিও আসবে একে একে তোমাদের কাছে। তো প্রথমে দেখো যে আমরা যখন 10th পাস করে যখন 11-এ আমরা উঠি, ক্লাস 11-এ, তখন দেখা যায় যে আমাদের নতুন সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। তো অনেকে এই সেমিস্টার সিস্টেমটা বুঝে পায় না যে সেমিস্টারটা বলতে কি বোঝায় আর কি হবে না হয়। আসলে দেখো কোনো কিছুই না, আগে যেরকম ছিল ইয়ারলি, এতদিন দিয়ে এসছো তোমরা, যে বছরে একটি পরীক্ষা হবে, সেটি ফাইনাল পরীক্ষা, সেখানে 100 নাম্বার থাকবে, এক একটা পেপারে 100 নাম্বার। তো সেমিস্টারটা কীরকম, সেমিস্টারটা সেম একই রকম, মানে ওই 100 নাম্বারটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে 50-50 করে দিয়ে 6 মাস পর পর পরীক্ষা হবে। ওটাই হচ্ছে সেমিস্টার সিস্টেম। মানে সব কিছু একই থাকছে, কিন্তু তোমরা বৎসরে যেরকম আগে একটা টেস্ট পরীক্ষা দিতে 6 মাস পরে, মানে টেস্ট আর থাকলো না, সেটা ফাইনাল হিসেবে রয়ে গেল। তোমরা একটা মার্কশিটের বদলে দুটো মার্কশিট পাবে। তো এটাই হচ্ছে সেমিস্টার সিস্টেম। তাছাড়া আর কিছু নয়, এটা একটা ভালো সিস্টেম, খুব খারাপ কিছু নয়। গভর্নমেন্ট যেটা করে নতুন একটা কোনো কিছু, সেটা একটু আলোচনা করে বিচার বিবেচনা করে পরে সেটা সমালোচনা করা দরকার। যাই হোক, তো এই ব্যাপারটাই হচ্ছে এখানে, যে দুটো পরীক্ষা পাচ্ছ তোমরা বছরে, তো দুটো হলে ভালো হবে। কারণ হচ্ছে যে ফাঁকি দেওয়ার সুযোগটা কম থাকবে। কারণ বছরে একটা হলে সেই আমরা পরীক্ষার আগেই এক সপ্তাহ পড়াশোনা করি। এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই 95% স্টুডেন্টই এরকমই করে, যে মানে পরীক্ষা আসার এক সপ্তাহ যখন বাকি থাকে তখনই সেই পড়াশোনাটা করে, এর আগে করে না। তো যদি সেরকম দেখো যে হ্যাঁ, এক সপ্তাহ করে, তাহলে 7 দিন করে 14 দিন হচ্ছে টোটাল। তাও তো 14 দিন হচ্ছে, 7 দিন বেড়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটাতে, তাই না? তো সেটাই সেমিস্টার সিস্টেম। আর আসলে পড়তে পড়তে যখন তোমরা সেমিস্টার সিস্টেমটা এমনিতেও একটু অনুভব করতে পারবে যে এটা কী ধরনের সিস্টেম আর কীরকম কী, সমস্ত কিছুই একে একে তোমরা জানতে পারবে, কিন্তু সময় লাগবে। আমি খুব সংক্ষেপে বলে দিলাম যে 6 মাস পরে যেটা সেমিস্টার, অর্থাৎ 6 মাস পরে হবে পরীক্ষা, এটাকে আবার কোয়ার্টারলি করতে পারে। মনে করো যে ভবিষ্যতে দেখা গেল আগে ছিল ইয়ারলি, এখন হচ্ছে 6 মাসে, তারপর দেখা গেলো যে কোয়ার্টারলি হচ্ছে। কোয়ার্টারলি মানে হচ্ছে ধরো 1 লিটার জলের বোতল, সেটাকে 4 ভাগে ভাগ করলে 250 ml পড়ে, তাই না? তো সেই সিস্টেমটাই, যে কোয়ার্টারলি হচ্ছে যে 3 মাস পর পর পরীক্ষা হলো। এটা এখনই ব্যাপারটা এরকম নয়। যাই হোক, পরবর্তী সময় যদি গভর্নমেন্ট চায় যে সেটাকে সেমিস্টার না করে কোয়ার্টারলি করে দেবে, তাহলে কোয়ার্টারলি করতে পারে। তখন ফাঁকি দেওয়ার সুযোগটা আরেকটু কমে যাবে। তো 6 মাসে একটা পরীক্ষাতে বছরে ছিল আগে, এখন 6 মাসে। নেক্সট ভবিষ্যতে হতে পারে যে 3 মাসে পরীক্ষা নিয়ে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে ফাঁকিটা আরেকটু কম দিতে পারবে। তো সেই ব্যাপারে প্রথমে যে আমাদের এইচএসের থার্ড সেমিস্টার, এখন তো সেমিস্টার হয়ে গেছে, তো সেই থার্ড সেমিস্টারের বাংলা বিষয় সম্পর্কে আলোচনা হবে। তো এখানে বাংলা বিষয় আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে যে বাংলা সাবজেক্টটি সেখানে কটি বই রয়েছে। দেখো তোমরা দেখতে পাবে যে আগেও যেরকম ছিল বর্তমানে সেই একই রকম রয়েছে। বাংলাতে কিন্তু মোট দুটো কিন্তু বই রয়েছে। দেখো, বাংলা সাবজেক্ট, ঠিক আছে, বাংলার এখানে কটা, দুটো সাবজেক্ট আছে। একটা হচ্ছে ভাষার পার্ট, আর একটা হচ্ছে আমাদের যেটা টেক্সট বুক। টেক্সট বুকে রয়েছে সাহিত্য চর্চা নাম, এবং ভাষার বইটার নাম হচ্ছে গিয়ে যে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এরকমভাবে আগের পুরনো বইটার নাম ছিল, নতুনেরও সেই একই, কিন্তু এই দুটো পার্টের মোটামুটি দুটো অংশকে ভাগ করে দেওয়া হয়েছে। পুরো বইটাকে দুটো ভাগ করে দুটো সেমিস্টার করা হয়েছে। সিলেবাসটা সেই একই রয়েছে। সাহিত্য চর্চাতে বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং যেটা ভাষার বই সেটাতে কিন্তু পরিবর্তন নেই, সেটাতে পুরনো যা ছিল তাই কিন্তু রয়ে গেছে। তো আমরা এখানে যদি লিখি, তাহলে প্রথমে এদিকে ধরো সাহিত্য চর্চা লিখছি, ঠিক আছে, সাহিত্য চর্চা, আর এদিকে থাকছে কি ভাষার বই, ঠিক আছে, ভাষা যেটা সেই ভাষার বই এখানে। তো ভাষার মধ্যেও দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ভাষা, আর একটা বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেখানে বিজ্ঞান, সাহিত্য চর্চা
তারপরে হচ্ছে বিজ্ঞান চর্চা, অনেক কিছু ক্রীড়া, এই সমস্ত মোট 5টি টপিক ছিল সেখানে ভাষার বইটাতে। তার মধ্যে আমাদের এইচএসের থার্ড সেমিস্টারে 3টে ইউনিট করে দিয়েছে, আর বাকি দুটো হবে আমাদের যে ফোর্থ সেমিস্টার থাকবে সেই ফোর্থ সেমিস্টারে কিন্তু আমরা সেখানে গিয়ে পাবো আমাদের ভাষার বাকি অংশটুকু। আর সাহিত্য চর্চার মধ্যেও অনেক তফাৎটা রয়েছে, অনেক পরিবর্তন হয়েছে সাহিত্য চর্চার মধ্যে, কিন্তু তেমনভাবে ভাষার মধ্যে কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি। তো আমরা মেন ভাষা সম্পর্কে আলোচনা করব, যেহেতু অন্য বাদবাকি বিষয়গুলো সব চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাদেরকে বলেছিলাম যে এইচএস এর দুটো বই, একটা সাহিত্য চর্চা আর একটা হচ্ছে ভাষা। তো সাহিত্য চর্চার মধ্যে বেশ কয়েকটি পার্ট করে দেওয়া আছে। একটা হচ্ছে গল্প, দেখো গল্প একটাই রয়েছে শুধু, কি আদরিণী, হ্যাঁ ঠিক আছে, শুধু আদরিণী রয়েছে। কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায়টা লিখে নি, তোমরা একটু দেখে নেবে, তোমাদের নোটের মধ্যে লিখে নিও। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে। তো কবিতা থাকছে অন্ধকার লেখাগুচ্ছ, কার লেখা? শ্রীজাত এর লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। এখান থেকে সিলেবাসটা তোমরা মনে রাখবে, শুধু কোন গল্প, কোন কবিতা, কোন প্রবন্ধ, কার লেখা, এটুকু মনে রাখলেই হবে। বাদবাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। তো এটার হচ্ছে কবিতা দুটো রয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ আর শ্রীজাত। আরেকটা কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা, কার লেখা? নবনীতা দেবসেন। তারপরে আরেকটি প্রবন্ধ, দেখো এবার প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা, কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা, ঠিক আছে। তারপর আছে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। এখানে দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে ভারতীয় গল্প আর একটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা, ঠিক আছে। তো যেটি রয়েছে দেখো পোর্টরাজ শঙ্কর রাও খারাটের লেখা, ঠিক আছে। এখান থেকে তোমরা শুধু মনে রাখবে যে পোর্টরাজ কার লেখা? শঙ্কর রাও খারাটের লেখা। এটাও এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনুবাদটা কে করেছে সেটা মনে রাখার মতো। সেটা এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, যে কে লিখেছে, অনুবাদ করেছে কে? সুনন্দন চক্রবর্তী। তারপর তার সঙ্গে আরেকটি রচনা, হ্যাঁ তার সঙ্গেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা। তো পাবলো নেরুদার রচনা এই কবিতাটি। আগেও কিন্তু আমাদের পাবলো নেরুদার ছিল পুরনো সিলেবাসে, এটাতে বদলে দিয়েছে, তার সঙ্গে দিয়ে দিয়েছে, পাবলো নেরুদারই তার সঙ্গে। তারপর হচ্ছে অনুবাদ কে করেছে? শক্তি চট্টোপাধ্যায়। এখান থেকে দেখো যে এই সবগুলো একটু লাইন করে মনে রাখবে, এরপরে শর্টকাটে একটু দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তী সময় ধীরে ধীরে। তো এখন আপাতত এতটুকুই, তার এগুলো অনুবাদগুলো ঠিকঠাক মনে রাখবে, ঠিক আছে, যে কে কোনটার অনুবাদ করেছিল। এখান থেকে আশা করি দুটো থেকে একটা শর্ট কোশ্চেন তোমরা পাবে। প্রশ্ন কাঠামো সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখো প্রশ্নগুলো এমসিকিউ যেহেতু 1 নম্বরে থাকবে, আর টোটালস থাকবে তোমাদের 40 নাম্বার। টপিকগুলো হলো গল্পর থেকে হচ্ছে 8টা কোশ্চেন 8 নাম্বার, কবিতার থেকে হচ্ছে 7টা কোশ্চেন মোট 7 নাম্বার, তারপর হচ্ছে প্রবন্ধ থেকে 5টা কোশ্চেন 5 নাম্বার, এবং আন্তর্জাতিক গল্প ও আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5টি, মোট 5 নাম্বার। তারপর ভাষার থেকে থাকছে 10 নাম্বার। দেখো এখানে ভাষা থেকে কিন্তু স্কোর করা খুবই দরকার, কারণ এখানে মোট 10টি নাম্বার রয়েছে এক জায়গা থেকে, ঠিক আছে। এটা আমি যথেষ্ট চেষ্টা করব যতটা কমপ্লিট করে দেওয়া যায়। তারপর হচ্ছে বাংলা শিল্প ও সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে থাকবে মোট 5টি প্রশ্ন। তো মোট মিল করে টোটাল হচ্ছে গিয়ে 40টি প্রশ্ন থাকবে আমাদের। এই প্রশ্ন কাঠামোটা এটা কিন্তু একটু ঠিক করে তোমরা খাতায় লিখে নিবে। এগুলো পরে বিশেষ দরকার পড়বে, যে আমরা কোন জায়গাটায় ঠিক একটু বেশি জোর দেব এবং কোন জায়গাটা জোরটা কম দিলেও চলবে, সেই হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করে নেব যে কোন অংশটা আমরা একটু বেশি পরিশ্রম করব এবং যেখান থেকে ভালো র্যাঙ্ক করা যাবে।